নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 395 থেকে 409 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাতাসের ধুলো ধোঁয়া। বাতাসে অনেক রকম পদার্থ মিশে থাকে। ধুলো, ধোঁয়া, নানা রকম গ্যাস বাতাসে মিশে বাতাসকে দূষিত করে। সিমেন্টের ধুলো, রঙের ফোঁটা বাতাসে মিশে থাকে। নিচের ছকটা আমরা দেখে নেব। ইঞ্জিন কি থেকে খারাপ হচ্ছে বাতাস? কী ধরনের বিষ বাতাসে মিশছে? ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি থেকে কালো ধোঁয়া, কারখানার চিমনি থেকে কালো ধোঁয়া ও রাসায়নিক বাষ্প, পুরনো গাড়ি থেকে কালো ধোঁয়া, জ্বালানি চালিত যানবাহন থেকে বিষাক্ত ধোঁয়া, সুগার মিল থেকে দুর্গন্ধযুক্ত বিষাক্ত ধোঁয়া। জল, বায়ু ও মাটির দূষণ। মানুষের জন্যেই বাতাস, জল এবং মাটি খারাপ হচ্ছে। মানুষের ব্যবহারের উপযোগী থাকছে না। এমন হলেই বাতাস, মাটি বা জলের দূষণ হচ্ছে। এবার বলেছে নিচের ছবিটাতে ভালো করে দেখে কোথায় কোথায় দূষণ হচ্ছে সেখানে টিক দিতে বলেছে। দিয়েছি দেখো, ওপরে একটা আছে এরোপ্লেনের ধোঁয়া থেকে বাতাস দূষিত হচ্ছে, কলকারখানার ধোঁয়া থেকে পুকুরে কলকারখানার জল এসে মিশছে, জমির জল এসে মিশছে, পুকুরে গবাদি পশু স্নান করানো হচ্ছে, জমিতে কীটনাশক দেয়া হচ্ছে, গাড়ির ধোঁয়াতে বাতাস দূষিত হচ্ছে, নানা রকম আবর্জনা ফেলার ফলে পরিবেশ দূষণ হচ্ছে। নিচের ছকটা দেখে নেব। তোমাদের গ্রাম বা পাড়ার নাম লিখতে বলেছে। নিজেদের গ্রাম বা পাড়ার নাম লিখবে। আগে কী ধরনের নোংরা পাড়া বা গ্রামের আশেপাশে ফেলা হতো? গৃহস্থলী, কলকারখানার আবর্জনা, ডাস্টবিনের উপচে পড়া নোংরা। কোন কোন জায়গায় গাছপালা ও জঙ্গল ছিল? শহরের পার্শ্ববর্তী জায়গায় অনেক জঙ্গল ছিল। চাষের জমিতে কী দেয়া হতো? কীটনাশক ও রাসায়নিক সার। আগে কী ধরনের যানবাহন ছিল? জ্বালানি চালিত যানবাহন। কী ধরনের কলকারখানা ছিল? সুগার মিল, কাগজ মিল, সিমেন্টের কারখানা। এবার গ্রাম বা শহরের নাম বলতে বলেছে। গ্রামের বা শহরের নাম বলবে। এখন কী ধরনের নোংরা ফেলা হয়? গৃহস্থলীর আবর্জনা। এখন কোন জায়গায় গাছপালা আছে? দূরের গ্রামে। চাষের জমিতে কী দেয়া হতো? জৈব কীটনাশক ও জৈব সার। এখন কী ধরনের যানবাহন চলে? সিএনজি চালিত যানবাহন। কী ধরনের কলকারখানা ছিল? রঙের কলকারখানা, চটকল, ইটভাটা ইত্যাদি। এবার বলেছি দূষিত জল বিষম ফল। নিচের রেখাগুলো মেলাতে বলেছে। কোন ধরনের জলের উৎস মিশছে প্রকৃতির সাথে মেলাতে বলেছে। গৃহস্থলীর নানা আবর্জনা, নর্দমার জল, প্লাস্টিক, মাটির নিচের জল, কলকারখানার আবর্জনা, নদীর জল, কৃষিক্ষেত্রের কীটনাশক, খালের জল, লঞ্চ বা জাহাজের তেল, সমুদ্রের জল, কচুরিপানা, পুকুরের জল। এবার পরের ছকটায় নিচের বক্তব্যগুলি লক্ষ্য করো এবং কী সমস্যা হতে পারে লেখো। নোংরা জলে নিয়মিত স্নান করলে গায়ে খোসপাজরা হবে। নোংরা পুকুরের জল পান করলে কলেরা, আমাশা, ডায়রিয়া ইত্যাদি হতে পারে। কৃষিক্ষেত্রে সার বা কীটনাশক মাটির নিচের জলের সংস্পর্শে এলে মাটি দূষিত হবে। মাটির নিচের জল দূষিত হবে। নোংরা জলে কাপড় কাচলে কাপড় নোংরা হবে। ওই কাপড় পরলে গায়ে খোসপাজরা হবে। নিচের ছবিগুলো দেখো। গাছের পাতায় ধূলিকণা জমে গেছে। নোংরা আবর্জনা খেয়ে কাক মারা গেছে। পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। সৌধের গায়ে কালো ছোপ পড়েছে। নিচের ছকটা আমরা দেখে নেব। ছবির বিষয়বস্তু। গাছের পাতায় ধূলিকণা জমেছে, এটা বায়ু দূষণ। পাতার ওপর ধূলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেছে। নোংরা বজ্র খেয়ে কাকের মৃত্যু, এটা মাটি দূষণ। বিষাক্ত খাদ্য গ্রহণ করে কাকের মৃত্যু হওয়া। পুকুরের মাছ মরে ভেসে ওঠা, জল দূষণ।
পুকুরের জল দূষিত হয়ে মাছের মৃত্যু হয়েছে। সৌধের গায়ে কালো ছোপ, বায়ু দূষণ, পাথরের রং বদলে যায় এবং ক্ষয়ে যায়। এবার পরেরটায় চলে যাব বিষ্ণয়দের গল্প। রাজস্থানের একটা খুব সুন্দর গল্প শোনালেন দিদিমণি। তবে এটা ঠিক গল্প নয়, এটা সত্যি ঘটনা। প্রায় 500 বছর আগে জামভাজি গ্রামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালোভাবে উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতেন। তাদের বিষ্ণয় বলা হতো। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। বিষ্ণয়রা অকারণ গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। গ্রামের আনাচে কানাচে হরিণ ময়ূর ঘুরে বেড়ায়। রাজার লোক গাছ কাটতে এলে গ্রামের মানুষরা গাছকে রক্ষা করে। আমাদের দেশের উত্তরভাগ জুড়ে রয়েছে হিমালয়, আর তারই নিচে রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামগুলোকে ঘিরে রেখেছে বন। একসময় জ্বালানি আর কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে এলে গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরল, সবাই মিলে বাধা দিল। গাছ বাঁচাতে এগিয়ে এলেন সুন্দরলাল বহুগুণা। গ্রামের মানুষদের বোঝালেন গোটা হিমালয় জুড়ে হাঁটলে তখন ভারত সরকার হিমালয়ের নিচে জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করলেন। গ্রামের মানুষরা এইভাবেই নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করল। পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি জঙ্গল, একসময় প্রচুর গাছপালা ছিল। গ্রামের মানুষ ওই গাছ কেটে জীবন চালাতো। একদিন সেখানকার পরিবেশ নষ্ট হতে শুরু করলো, গাছ কমতে শুরু করলো। সবাই চিন্তিত হয়ে পড়ল। এমন সময় এগিয়ে এলেন অজিত কুমার ব্যানার্জি। তিনি গ্রামের মানুষদের বোঝালেন। গ্রামের মানুষ শাল গাছের চারা বসাতে শুরু করলো। তারপর সেই গাছ থেকেই তাদের জীবন চালানো খরচ উঠতে শুরু করলো। এইভাবেই ফাঁকা হয়ে যাওয়া জায়গায় তৈরি হলো আরেকটি বিশাল বন। মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে মফলং পবিত্র বনভূমি। শান্ত সুনিবিড় জঙ্গল, বড় বড় কুরচি গাছের আড়ালে ঢাকা পড়ে সূর্যের আলো। নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে এখানে। খাসি জয়ন্তীরা আগলে রেখেছে এই বন। কোনো রকম ফুল বা পাতা ছেঁড়া কঠোরভাবে বারণ। এবার আমরা অতিরিক্ত প্রশ্ন উত্তরে চলে যাব। বিষ্ণয় কথাটি কিভাবে এসেছে? 20 অর্থাৎ 20 সঙ্গে 9 যোগ করে এসেছে বিষ্ণয়। রাস্তার দুধারে ফাঁকা জমিতে গাছ লাগানোকে কি বলে? রাস্তার দুধারে ফাঁকা জমিতে গাছ লাগানোকে সামাজিক বনসৃজন বলে। আমাদের দেশের উত্তরভাগ জুড়ে কোন পর্বত রয়েছে? হিমালয় পর্বত। পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত দুজন বিখ্যাত মানুষের নাম: সুন্দরলাল বহুগুণা ও অজিত কুমার ব্যানার্জি। মফলং বনভূমি কোথায় অবস্থিত? মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে মফলং বনভূমি অবস্থিত। কোন কোন পাহাড় মফলং বনভূমি আগলে রেখেছে? খাসি ও জয়ন্তিয়া পাহাড় মফলং বনভূমিকে আগলে রেখেছে। মাটিতে নানা বিষ মিশতে লাগলো কোথা থেকে? মাটিতে নানা বিষ মিশতে লাগলো কারখানার নোংরা জল থেকে। জামভাজি কে ছিলেন? আজ থেকে প্রায় 500 বছর আগে রাজস্থানের এক গ্রামে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি পরিবেশকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার কথা বলতেন। জামভাজির শিষ্যদের বিষ্ণয় বলা হতো। বিষ্ণয়রা কী জন্য স্মরণযোগ্য? বিষ্ণয়রা শুধু যে গাছপালা পশু পাখিদের খুব ভালোবাসত তা নয়, পরিবেশে এদের গুরুত্বও বুঝত। রাজার সৈন্যরা গাছ কাটতে এলে বিষ্ণয়ী মেয়েরা গাছেদের জড়িয়ে ধরে শেষমেশ গাছের জন্য প্রাণ দিল। এই জন্যই বিষ্ণয়ীরা স্মরণযোগ্য। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।